রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যর্থতার পথে ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক। ইউরোপিয়ান নেতাদের কাছে নতির শিকার ট্রাম্পের। পুতিনের প্রতি কঠোর হুমকি বৈঠকের আগে। উত্তেজনার মধ্যে সীমান্ত সংঘাত শুরু। ভারত পাকিস্তানের নিহত ভারতের 2 সেনা। পাকিস্তানি সেনা প্রধানকে জিহাদি জেনারেল আখ্যা ভারতের গণমাধ্যমের। বালুচ আর্মিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত করায় চাপে ভারত। ব্যর্থতার পথে অগ্রসর হচ্ছে আলাস্কায় শুক্রবার ট্রাম্প পুতিন আলোচিত শীর্ষ বৈঠক। এর কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইউরোপিয়ান নেতাদের তীব্র চাপ। বুধবার ডোনাল্ড ট্রাম্প ভিডিও কনফারেন্স করেছেন ইউরোপের সব শীর্ষ নেতাদের সাথে। এছাড়া ভিডিও কনফারেন্স করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। এ বৈঠকে ইউরোপিয়ান নেতৃবৃন্দ এবং জেলেনস্কি ট্রাম্পকে 5টি বড় ধরনের শর্ত দিয়েছেন, যা মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই শর্তগুলো হলো: আলোচনার টেবিলে ইউক্রেনের উপস্থিতি ও অনুমতি ছাড়া ইউক্রেনের ভূমি ফেরত দেওয়ার বিষয়ে রাশিয়ার সাথে কোনো ঐক্যমতে পৌঁছানো যাবে না। শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি থাকতে হবে। ইউক্রেনকে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের ক্ষেত্রে রাশিয়ার কোনো ভেটো পাওয়ার থাকতে পারবে না। শুক্রবারের আলোচনা ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ তীব্র করতে হবে। শুক্রবারের আলোচনার মূল এজেন্ডা হবে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা। জেলেনস্কি নিজে বুধবারে 5টি শর্ত গণমাধ্যমের কাছে প্রকাশ করে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এসব শর্ত মেনে নিয়েছেন। একই কথা বলেছেন ইউরোপিয়ান নেতৃবৃন্দ। এসব শর্তে রাজি হয়ে বুধবার বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি। ট্রাম্প বলেছেন, শুক্রবারের আলোচনায় টেবিলে যদি পুতিন অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি না হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে। সিএনএন, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলাস্কায় শুক্রবারের শীর্ষ বৈঠক আলোচনা 2 নেতার ফটো সেশন ও প্রদর্শনী ছাড়ার কিছুই নয়। কারণ আলোচনা শুরুর আগে এভাবে এক পক্ষ থেকে শর্ত আরোপ এবং হুমকির ফলে এই আলোচনার আর কোনো ভবিষ্যৎ নেই। রাশিয়া ইউক্রেনের দখলীকৃত ভূমি পুরোপুরি ছাড়বে না এবং ইউক্রেনের ন্যাটোর ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ লাভও মেনে নেবে না। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন রাশিয়ার দখলে থাকা ভূমি ফেরত পাবে না ইউক্রেন, কিন্তু বুধবার তিনি ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের বলেছেন তিনি পুতিনের হাতে ইউক্রেনের কোনো ভূমি তুলে দেবেন না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপের অন্যান্য নেতারা বুধবার দাবি করেছেন ট্রাম্পের তাদেরকে নিশ্চিত করেছে যে ইউক্রেনের ভূমি রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না। বুধবার ডোনাল্ড ট্রাম্পের সাথে ভিডিও কনফারেন্স করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ মার্শ সহ আরও অনেকে। এছাড়া ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল সহ ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিক এবং কর্মকর্তারা। তারা সবাই ট্রাম্পের প্রতি জোর দাবি জানিয়ে বলেছেন ইউক্রেনের সাথে আলোচনা না করে ইউক্রেনের ভূমি রাশিয়ার হাতে তুলে দেওয়া যাবে না। আলোচনার টেবিলে অবশ্যই ইউক্রেনকে রাখতে হবে। ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে। ট্রাম্পের সাথে আলোচনার পর ইউরোপের এসব নেতৃবৃন্দ গণমাধ্যমকে বলেছেন তাদের প্রস্তাবে রাজি হয়েছেন ট্রাম্প। তাছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে ট্রাম্পকে সতর্ক করে বলা হয়েছে পুতিন বারবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ব্যবহার করেছেন তার স্বার্থে। ট্রাম্পও যেন পুতিনের স্বার্থে ব্যবহৃত না হন সে বিষয়ে সতর্ক করা হয়েছে হোয়াইট হাউসকে। জেলেনস্কি এবং ইউরোপিয়ান নেতাদের সাথে বুধবার ভার্চুয়াল বৈঠকের পর ট্রাম্প বলেছেন শুক্রবারের বৈঠক সফল হলে তিনি জেলেনস্কি ও পুতিনের মধ্যে বৈঠকের আয়োজন করবেন অনতিবিলম্বে। তবে আর প্রয়োজন হবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক। গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান নেতাদের সাথে ট্রাম্পের ভিডিও কনফারেন্স আয়োজন করতে পারাকে জেলেনস্কির একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছে পশ্চিমা গণমাধ্যম। আর এর মাধ্যমে বস্তুত ব্যর্থ হতে চলেছে আলাস্কায় পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠক। তবে জেলেনস্কি ও ইউক্রেনের পক্ষে ইউরোপিয়ান নেতাদের বুধবারের চাপ ডোনাল্ড ট্রাম্প যদি উপেক্ষা করতে পারেন তবে সম্ভাবনা আছে শুক্রবারের শীর্ষ বৈঠক সফল হওয়ার। কারণ বিশ্লেষকদের মতে বস্তুত এই যুদ্ধ চলছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যবহার করছে রাশিয়াকে ধ্বংস করার জন্য। সুতরাং এই যুদ্ধ বন্ধ হওয়া বা না হওয়া সম্পূর্ণরূপে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা চাইলে কোনো আলোচনা ছাড়া একদিনে এই যুদ্ধ বন্ধ করতে পারে, যেমনটা ট্রাম্প বারবার বলেছিলেন নির্বাচনের আগে। এটি এখন বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত যে যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে ইউক্রেনের পক্ষে একদিনও এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ বিষয়ে জেলেনস্কি নিজে বলেছেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তাদের পক্ষে কয়েক ঘন্টাও টিকে থাকা সম্ভব হবে না।
ডোনাল্ড ট্রাম্পের সাথে ভিডিও কনফারেন্সের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ আস্থার সাথে বলেছেন তাদের উপস্থিতি ছাড়া রাশিয়ার সাথে কোনো শান্তি চুক্তি হবে না। আর শুক্রবারের বৈঠকে যদি পুতিন অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে রাজি না হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে। জেলেনস্কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার এই শর্তে রাজি হয়েছেন। ফলে আসন্ন শুক্রবারের অনুষ্ঠান সর্বস্ব বৈঠকের পর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী বৈঠক ছাড়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত। এমনকি মস্কোপন্থী কোনো কূটনীতিকের মতে যেভাবে ইউরোপিয়ানদের কাছে নতি স্বীকার করেছেন ট্রাম্প, তাতে বাতিল হয়ে যেতে পারে আলাস্কা বৈঠক। বিশ্লেষকদের মতে আলোচনার মাত্র 2 দিন আগে পুতিনের প্রতি ডোনাল্ড ট্রাম্পের হুমকির মাধ্যমে আলোচনার ফলাফল নির্ধারিত হয়ে গেছে। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিলে যুদ্ধ বন্ধ হয় না। যুদ্ধ বন্ধের ক্ষেত্রে 3টি শর্ত কার্যকর থাকতে হয়। সেগুলো হলো, দুই পক্ষই যদি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, অথবা কোনো এক পক্ষ যদি ক্লান্ত হয়ে পড়ে এবং সাদা পতাকা ওড়ায়, অথবা যুক্তরাষ্ট্র যদি আন্তরিক হয় যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে। রাশিয়ার সরকারি গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠক বানচাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপের অনেক যুদ্ধবাজ নেতা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ ডিপ স্টেট ইতোমধ্যে তাদের সে চেষ্টার ফলাফল বুধবার সামনে এসেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ ও উত্তেজনা ঘিরে সত্যি উভয় পক্ষ জড়িয়ে পড়ল বড় ধরনের সীমান্ত সংঘর্ষে। এই সংঘর্ষে বুধবার কাশ্মীর সীমান্তে নিহত হয়েছে কমপক্ষে 2 জন ভারতীয় সেনা। ভারতের এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে মঙ্গলবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বারামুল্লা সীমান্তে সংঘাত শুরু হয় উভয় পক্ষের মধ্যে। এ সময় পাকিস্তানের একটি অস্ত্রধারী দল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের উপর হামলা চালায়। এই সংঘর্ষ চলে বুধবার পর্যন্ত। ভারতীয় পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তানি অস্ত্রধারী দল ভারতে প্রবেশের ক্ষেত্রে সহায়তা পেয়েছে পাকিস্তান আর্মি। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী বালুচ লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় চাপের মুখে পড়বে ভারত। কারণ ভারত বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের সমর্থন দিয়ে থাকে। এখন বালুচ আর্মিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করায় আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়বে ভারত। আনন্দবাজার পত্রিকায় পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরকে জিহাদি জেনারেল আখ্যায়িত করে বলেছে যুক্তরাষ্ট্র সফরে সে এক ঢিলে 2 পাখি মেরেছে। একদিকে যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি, অপরদিকে বালুচ আর্মিকে সন্ত্রাসী তালিকাভুক্তি করে ভারতকে চাপে ফেলেছেন এই জিহাদি জেনারেল। পাকিস্তানের অভিযোগ বেলুচিস্তানের বালুচ আর্মি সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ, অস্ত্র সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে থাকে ভারত। ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই মন্তব্য করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর কয়েকজন ব্যবহারকারী ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতি নিয়ে গ্রককে প্রশ্ন করলে এই চাঞ্চল্যকর দাবি উঠে আসে। গ্রক জানায় নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে ট্রাম্প 34টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, যা তাকে রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীর আসনে বসিয়েছে। ঘটনা শুরু হয় যখন এক ব্যবহারকারী গ্রককে জিজ্ঞেস করেন ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধের হার কমেছে কিনা। জবাবে গ্রক জানায় 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত সহিংসতা অপরাধের হার 26% হ্রাস পেয়েছে, যা গত 3 দশকের মধ্যে সর্বনিম্ন। আরেকজন জানতে চান রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীকে, তখন আসে ট্রাম্পের নাম। গ্রক তার তথ্যের উৎস হিসেবে এমপিডি ও ডিওজের পরিসংখ্যানের কথা উল্লেখ করে। ট্রাম্প অবশ্য ভিন্ন সুরে কথা বলছেন। তার দাবি রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমনকি তিনি শহরের পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয় ট্রাম্প হয়তো 1000 পর্যন্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে পারেন। এই মন্তব্যের পেছনে রয়েছে ট্রাম্প ও মাস্কের সাম্প্রতিক বিরোধের প্রেক্ষাপট। গত জুনে মাস্ক দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম এপস্টেইন ফাইলে
ঘিরে রয়েছে। আবার ওয়ান বিগ বিউটিফুল বিলের পক্ষে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে অভিশংসিত করা উচিত, যদিও পরে মাস্ক স্বীকার করেন তার কিছু বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত। গ্রক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত মাসে এই চ্যাটবট অ্যাডলফ হিটলারের প্রশংসা করে, পাশাপাশি নতুন হলোকাস্টের আহ্বান জানায়। শুধু তাই নয়, নিজেকে মেখো হিটলার হিসেবেও পরিচয় দেয় মাস্কের এই এআই চ্যাটবট। XAI পরে এই ঘটনার জন্য কোডিং ত্রুটি ও ব্যবহারকারীর পছন্দের প্রতি অতিরিক্ত সাড়া দেওয়াকে দায়ী করে। গত রোববার গ্রককে সাময়িকভাবে এক্স থেকে স্থগিত করা হয়। পরে সক্রিয় হলে এটি একের পর এক পরস্পর বিরোধী বার্তা ছড়াতে শুরু করে। কোথাও বলা হয় সাসপেনশনের স্ক্রিনশট ভুয়া, আবার কোথাও বলা হয় হোস্টাইল কন্ডাক্ট পলিসি লঙ্ঘনের কারণে এটি স্থগিত হয়েছিল। গ্রক নিজেই এক বার্তায় জানায় আসলে তাকে কখনো স্থগিত বা নিষ্ক্রিয় করা হয়নি, বরং এটি ছিল 2025 সালের জুলাইয়ের একটি ত্রুটি। আরেক বার্তায় দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা চালাচ্ছে বলায় তাকে স্থগিত করা হয়েছিল। এমন পরস্পর বিরোধী দাবির মধ্যে গ্রককে স্থগিত করার আসল কারণ রহস্যই রয়ে গেছে। তবে ইলন মাস্ক বলেছেন এটি ছিল কেবল একটি বোকার মতো ভুল। এক্স ও XAI এর অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে ট্রাম্পকে উল্লেখ করে গ্রক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইসরায়েলের ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাপ্রধান ইয়াল জামির। নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু সেনাপ্রধানকে অভিযুক্ত করেন তিনি নাকি 70-এর দশকের মধ্যে আমেরিকার কোনো অস্থিতিশীল প্রজাতন্ত্রের মতো সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর থেকে জানা যায় নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী গাজা সিটিতে পূর্ণ হামলা শুরুর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সেনাপ্রধান। পুরো গাজা দখলে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 5টি ডিভিশন দরকার, সেখানে সেনা কর্মকর্তাদের প্রস্তাব অনুযায়ী গাজা অভিযানে তার অর্ধেকেরও কম সেনা ব্যবহার হবে। সেনাপ্রধানের পরিকল্পনা তারা ধীরে ধীরে অগ্রসর হবেন, আর তা হবে শুধু তখনই যখন আগামী মাসের মধ্যে গাজা সিটির প্রায় 10 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে, যদিও তাদের যাওয়ার মতো জায়গা তখন প্রায় থাকবে না। אבל מנוי וגמור איתי ומנוי וגמור גם עם הנשיא טראמפ להבטיח שהאיום הזה গত সপ্তাহে প্রায় প্রতিদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া খবরে বলা হয়েছে নেতানিয়াহু ও তার মন্ত্রীরা জামিরকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছেন, আর জামির মন্ত্রিসভাকে সতর্ক করছেন এতে ইসরায়েলি সেনাদের বড় ঝুঁকি তৈরি হবে এবং গাজার শাসন সেনাবাহিনীর জন্য বিপজ্জনক হবে। בתחילת המבצע איבדנו אזרחים בפגיעות של טילים. ליבי משפחות ההרוגים והנפגעים. এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, আমি IDF এর কমান্ডার ও আমাদের সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি IDF এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতের বিপরীতে গিয়ে। আমরা একটি দেশ যার একটি সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর একটি দেশ নই। אני לא מסיר את עיניי לרגע, כפי שאני השארתי עכשיו מבצעים সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জামিরকে সরকারের আদেশ মানার শপথ নিতে বলেন। התחיל כבר בשלב אני קורא הסופי של ההכרעה, זה ייקח עוד קצת זמן, אבל אין ספק অন্যদিকে নেতানিয়াহু সেনাপ্রধান বৈঠকের কয়েকদিন আগে IDF গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর 1 ডজনের বেশি সাবেক প্রধান এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। বৈঠকের ঘণ্টা কয়েক আগে সেনাবাহিনী জামিরের এক বক্তব্যের উদ্ধৃতি প্রকাশ করে। সেখানে তিনি বলেন, বিতর্কের সংস্কৃতি ইহুদি জনগণের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এবং IDF নির্ভয়ে নিজেদের অবস্থান জানাতে থাকবে। অভ্যন্তরীণ আলোচনা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে নেতানিয়াহুর একজন উপদেষ্টা বলেন, গাজা সিটিতে হামলা চালানো জরুরি, কারণ নেতানিয়াহু মনে করছেন এতে ফিলিস্তিনি জনগণের উপর হামাসের নিয়ন্ত্রণ আরো দুর্বল হবে। এবার সৌদি আরবের জাহাজে মিলল ইসরায়েলে নিয়ে যাওয়ার জন্য বিপুল পরিমাণ অস্ত্র, যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। তবে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন জাহাজের কর্মীরা সরকারের চোখ ফাঁকি দিয়ে এমন কাজ করেছে। ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। কোনো মুসলিম দেশ সরাসরি গাজাবাসীর পক্ষে যুদ্ধে না জড়ালেও বিভিন্ন সময়ে জোরালো প্রতিবাদ করেছে তারা। শুধু মুসলিম দেশ নয়, অমুসলিম অনেক দেশ থেকেই গাজার পক্ষে জোরালো আওয়াজ উঠেছে।
যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল যেন আর কোনো অস্ত্র না পায় সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা তৎপর হয়েছেন। ইউরোপের কোনো বন্দর ব্যবহার করে কোনোভাবেই ইসরায়েলে অস্ত্র পাঠাতে দেবেন না তারা। গত 4 জুন ফ্রান্সের ফোস মার্সেইয়ের বন্দরকর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান। এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করে চলে যেতে বাধ্য হয়। কিন্তু ইতালির জেনোয়া বন্দরে এবার ঘটল অন্যরকম এক ঘটনা। দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন বন্দরের কর্মীরা। একটি মুসলিম দেশের জাহাজে আসছে গাজায় গণহত্যার অস্ত্র, আর সেই অস্ত্র আটকে দিয়েছে একটি অমুসলিম দেশের বন্দর কর্মীরা। জানা যায় বাহরি ইয়ানবু নামে সৌদির এ জাহাজটি জেনোয়া বন্দরে আসে। জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল, যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো। কিন্তু বন্দরকর্মীরা জানতে পারেন এ জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ আছে, যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের 40 কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল। ধারণা করা হয় সেখান থেকেই এসেছে এসব অস্ত্র। সৌদির জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেও 2019 সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে ইসরায়েলের অস্ত্র ওঠে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন সৌদির জাহাজে এই অস্ত্র তাদের হতবাক করেছে। এদিকে বিশ্বকে নতুন রূপে আবিষ্কার করছে ইসরায়েল। অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের কারণে তেল আবিব এখন কোণঠাসা। একের পর এক দেশ ঘোষণা দিচ্ছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এবার সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপরই বিশ্বে মুসলিম দেশগুলোর অন্যতম মোড়ল সৌদি আরব এ নিয়ে মুখ খুলেছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন মনোভাব প্রশংসনীয়। দিনকে দিন দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন বাড়ছে, আর এতে চাপে পড়েছে ইসরায়েল। এতদিন ইসরায়েলের মিত্ররা গাজা পরিস্থিতি নিয়ে চোখ বন্ধ রাখলেও এখন তারা চাপে রয়েছে। এমত অবস্থায় ইসরায়েলকে অস্ত্র অর্থ দিয়ে টিকিয়ে রাখা দেশগুলোও এখন তেল আবিবের হাত ছাড়তে চাইছে। ফলে দিন দিন চাপে পড়ছে দখলদার বাহিনী। তা সত্ত্বেও গাজায় গণহত্যার অভিযানে শিথিলতার কোনো ইঙ্গিত মিলছে না। গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে যাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল কিন্তু কোনো পদক্ষেপ না নিয়ে বোবার মতো অভিনয় করে গেছে, তাদেরকে ইতিহাস কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ফিলিস্তিনি সাংবাদিক ও গবেষক ডক্টর রামজে বারুদ। মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক মতামতে তিনি লেখেন, গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা কেবল মানবিক বিপর্যয় নয়, বরং এটি বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা। ইতিহাস এই বর্বরতার ঘটনাকে কোনো সাধারণ সংঘাত বা ট্র্যাজেডি হিসেবে মনে রাখবে না। ডক্টর রামজের মতে গাজার গণহত্যা আন্তর্জাতিক নীরবতা ও নৈতিক উদাসীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এর উদাসীনতা দীর্ঘমেয়াদে বৈশ্বিক রাজনীতি, বিশেষত পশ্চিমা বিশ্ব নেতৃত্বাধীন নিয়মভিত্তিক ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলবে। তার মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছেন। সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনে দখলদারি বাড়িয়ে নিজের দেশকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন। তবে গাজার মতো ছোট্ট ভূখণ্ডে লক্ষ্য পূরণে ব্যর্থতা প্রমাণ করেছে। জনগণের দৃঢ়তা আধুনিক সজ্জিত সেনাবাহিনীকেও ব্যর্থ করতে পারে। ডক্টর রামজে বলেন, ইতিহাসে বড় পরিবর্তন সবসময় ঘটেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ব্যবস্থা নতুনভাবে সাজানো হয়েছিল। স্নায়ুযুদ্ধ শেষে আবারও পুনর্বিন্যাস ঘটেছিল। কিন্তু গাজার ঘটনা প্রবাহ পশ্চিমা নেতৃত্বের নৈতিক কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, যা বিশেষ করে গ্লোবাল সাউথে তীব্রভাবে অনুভূত হচ্ছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলো গণতন্ত্রের পক্ষে কথা বললেও গাজায় গণহত্যা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনপন্থী মনোভাব দ্রুত বেড়েছে, যা এসেছে মূলত সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ, রাস্তায় বিক্ষোভকারী ও স্বাধীন সাংবাদিকদের প্রচেষ্টায়, বিশেষ করে গাজার ভেতর থেকে আসা খবরের মাধ্যমে। এছাড়াও ডক্টর রামজে আরব ও মুসলিম দেশগুলো নিষ্ক্রিয়তারও সমালোচনা করেছেন। তার ভাষায়, কেউ কেউ কেবল বক্তব্য দিয়ে দায় সারছেন, কেউ বা এমন আচরণ করছেন যেন গাজার ট্র্যাজেডি দূর দেশের কোনো যুদ্ধের মতো অপ্রাসঙ্গিক। এই অবস্থা আরব মুসলিম পরিচয়ের মৌলিক অর্থকেই প্রশ্নের মুখে ফেলেছে।
বামপন্থী রাজনৈতিক শিবির নিয়েও তার হতাশা রয়েছে। যদিও অনেক বামপন্থী গণহত্যা বিরোধী বিক্ষোভে সক্রিয়, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে পারছে না। কেউ কেউ এখনও ইহুদি বিরোধী তকমা পাওয়ার ভয়ে ইসরায়েল বিরোধী অবস্থান থেকে বিরত থাকছে। ডক্টর রামজে মনে করেন, ইতিহাস ইসরায়েল বা পশ্চিমা শক্তির নির্দেশে পথ চলা বদলায় না। গাজার ঘটনায় ভবিষ্যতে এমন বৈশ্বিক পরিবর্তনের সূচনা করবে যা মধ্যপ্রাচ্যের বাইরে পুরো বিশ্বকে প্রভাবিত করবে। তবে এখন সবচেয়ে জরুরি কাজ হল সমষ্টিগত ইচ্ছাশক্তি ও কার্যক্রম দিয়ে গাজার গণহত্যা ও দুর্ভিক্ষ বন্ধ করা। ইতিহাসের পরবর্তী অধ্যায় তখনই লেখা হবে এবং তখনই নির্ধারিত হবে ইতিহাস কাদের ক্ষমা করবে আর কাদের করবে না। রাশিয়ার বিশেষ বাহিনী ইউক্রেনের পূর্ব সীমান্তে চালাচ্ছে বৃহৎ সামরিক তাণ্ডব। মাত্র 48 ঘন্টায় সীমান্তের 6 মাইল ভেতরে প্রবেশ করেছে রাশিয়ার ছোট সেপারেট ও রিকনেসা ইউনিট। এ যেন রাশিয়ার একটি বড় প্রারম্ভিক ধাক্কা, যা পুতিনকে ট্রাম্পের সঙ্গে আলাস্কা বৈঠকে শক্ত অবস্থানে বসাবে। রাশিয়ার সামরিক হামলাগুলো রুখে দিতে কিয়েভ দ্রুত বিশেষ বাহিনী মোতায়েন করে। রাশিয়াকে পিছু হটার সুযোগ না দিতে এবং ডোনবাসের গুরুত্বপূর্ণ শহর ক্রামাটক্স রক্ষা করতে কিয়েভ এই প্রতিরোধ গড়ে তোলে। দোব্রোপিল্লা, পোকরভক্স এবং স্লোভিয়ানক্স এখন সরাসরি হুমকির মুখে। একাধিক এফপিভি ড্রোন ও গ্লাইড বোমা হামলা শহরের জীবন ও অবকাঠামো বিপন্ন করেছে। এফপিভি ড্রোন ও গ্লাইড বোমা হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে ইউক্রেনকে। এমন কথা জানিয়ে এক সেনা কর্মকর্তা বলেন, রাশিয়ার এই হামলাগুলো পরিকল্পিত। রাস্তাঘাট ধ্বংস করে গাছপালা কেটে ইউক্রেনের বিভিন্ন শহরগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে রাশিয়া। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, রাশিয়ার এটি পূর্ণ বিজয় নয়, বরং ছোট বিশেষ দলগুলো ফ্রন্টলাইন ঢুকিয়ে বেষ্টনী ভাঙার চেষ্টা করছে। তবে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। রাশিয়ার সেনারা যুদ্ধ শেষ করতে প্রস্তুত নয়, বরং নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় বিশ্বের একতা বজায় রাখা জরুরি এবং রাশিয়ার প্রতি চাপ বজায় রাখতে আহ্বান করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া 2014 এবং 2015 সালে শান্তি আলোচনার আগে ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড তৈরির মাধ্যমে একই কৌশল প্রয়োগ করেছিল। এখনও তারা একই পথ অনুসরণ করছে। ডোনবাসের শহরগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, এটি এখনও তেমন বড় অভিযান নয়, তবে রাশিয়ার সামরিক পদক্ষেপ আলাস্কা বৈঠকের আগে কৌশলগত চাপ তৈরি করছে। ছোট সেপারেট ইউনিটগুলো ফ্রন্টলাইনে স্লিপিং করছে, যাতে ক্রমাগত সরবরাহ চেইন ও লজিস্টিক ডিস্ট্রিবিউশন ব্যাহত হয়। দোব্রোপিল্লায় অবস্থানরত নাগরিকরা ইতিমধ্যে শহর ছাড়তে শুরু করেছে। স্থানীয়রা জানাচ্ছেন, স্কুল, হাসপাতাল ও বাজারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। শুধুমাত্র সামরিক বাহিনী ও জরুরি কর্মীরা বাকি রয়েছেন। এই অঞ্চলসহ আশেপাশের এলাকায় রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য ইউক্রেন নতুন 2টি সেনা ব্রিগেড মোতায়েন করেছে। একটি 33তম ব্রিগেড, অন্যটি প্রথম আজব কর্পসের 5টি ইউনিট। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ডোব্রোপিল্লা ক্রামাটক্স মহাসড়কের নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য বড় কৌশলগত সাফল্য। এই রাস্তা কেটে দিলে পোকরভক্স বিচ্ছিন্ন হতে পারে এবং ক্রমাগত লজিস্টিক সরবরাহ ব্যাহত হবে। অনেকে আবার মনে করছেন, পৃথক ছোট সেপারেট ইউনিটের আক্রমণগুলি বড় ভাঙনের পূর্বাভাস। এটির মাধ্যমে রাশিয়া সামরিক কৌশলগত চাপ বাড়াচ্ছে। ফ্রন্টলাইন অগ্রগতি এবং ড্রোন আক্রমণ প্রতিনিয়ত রাশিয়ার নতুন কৌশল নির্দেশ করছে। স্থানীয়দের শহর ছাড়তে বাধ্য করা এবং সরবরাহ চেইন ভেঙে দেওয়া বড় অভিযানের পূর্বাভাস হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। শেষমেশ ডোব্রোপিল্লার নিয়ন্ত্রণ পুতিনকে দেবে বাস্তব ভূ রাজনৈতিক অর্জন, যা ট্রাম্পের সাথে বৈঠকের সময় তাকে শক্ত অবস্থানে বসাবে এবং ইউক্রেনকে ভূমি ছাড়তে চাপ দিতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। এ যেন সিনেমার দৃশ্য। ভোরের অন্ধকার চিরে বজ্রগতিতে আকাশে ছুটে যাচ্ছে এক ভয়ঙ্কর অস্ত্র। চীন প্রকাশ করল তাদের সর্বাধিক গোপন সুপারসনিক ক্রুজ মিসাইল DF-100 এর বিরল ফুটেজ, যা বিশ্বজুড়ে সামরিক মহলে তোলপাড় করছে। প্রথমবারের মতো এত কাছ থেকে দেখা গেল এই অস্ত্রকে, যার গতি শব্দের চেয়েও 4 গুণ বেশি এবং আঘাত হানতে পারে 4000 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ গুয়াম, ওকিনাওয়া থেকে শুরু করে ইন্দো প্যাসিফিকের যে কোনো মার্কিন ঘাঁটি এর নিশানায় পড়তে পারে।
2019 সালে বেইজিংয়ে প্রথম উন্মোচনের পর থেকে DF-100 ছিল একেবারেই পর্দার আড়ালে। জাপানের আত্মসমর্পণের 80 বছর উপলক্ষে 3 সেপ্টেম্বরের বিশাল সামরিক কুচকাওয়াজের আগেই এই ভিডিও প্রকাশ করল চীন। চীনের রকেট ফোর্স ব্রিগেডের এই অনুশীলনে দেখা যায় পুরো ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যে কেবল লাইনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে মিসাইল নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে সেনারা। লক্ষ্যবস্তু নির্ধারণ ও লক্ষ্য ইউনিটের ক্রমাগত স্থান পরিবর্তনের কারণে এই বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হয়। এর আগে মরুভূমি এলাকায় মিসাইল লঞ্চের কিছু ছবি দেখা গেলেও এবার শহরে নিক্ষেপের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। সামরিক বিশ্লেষক ইউন শান বলেন, এটি DF-100 এর অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বোঝানোর কৌশল। কারণ শহরের ভেতর থেকে লঞ্চ হলে শত্রুর জন্য এটি শনাক্ত ও ধ্বংস করা আরও কঠিন হয়ে যাবে। DF-100 কেবল স্থলভিত্তিক লঞ্চার থেকেই নয়, বরং চীনের H-6N বোম্বার থেকেও ছোড়া যায়। সেক্ষেত্রে এর পাল্লা বেড়ে দাঁড়াতে পারে 6000 কিলোমিটার পর্যন্ত, যা সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর জন্য এক দুঃস্বপ্ন। বিশ্লেষকরা বলছেন, DF-100 হল চীনের A2AD স্ট্র্যাটেজির মূল অস্ত্র, যা পশ্চিম প্যাসিফিকে মার্কিন বাহিনীকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে তৈরি। দীর্ঘ গোপনীয়তার পর এবার এই ফুটেজ প্রকাশ করা আসলে বেইজিংয়ের এক শক্তিশালী বার্তা, দেশের অভ্যন্তরীণ জনগণকে আস্থায় রাখা আর বিদেশি প্রতিপক্ষকে ক্ষমতার ইঙ্গিত দেয়া। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্র বাহিনীর পক্ষ থেকে এই প্রদর্শনের পর কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে চলমান অস্ত্র প্রতিযোগিতায় DF-100 নিঃসন্দেহে নতুন উত্তেজনা ছড়িয়ে দিল। ঘর ছেড়ে দূরপাল্লার টহলে নেমেছে চীনের সর্বশেষ পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। সেই সাবমেরিনের এক নাবিক রাষ্ট্রীয় টেলিভিশনে শপথ করে বলেছে, আদেশ পেলেই বিনা দ্বিধায় পারমাণবিক মিসাইল নিক্ষেপ করবে। প্রায় 557 মিলিয়ন পাউন্ড মূল্যের এই টাইপ 094 ক্লাস সাবমেরিনটিকে চীনের প্রথম কার্যকর সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বলে মনে করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। হাইনান দ্বীপের কড়া নিরাপত্তা বেষ্টিত লংপো নৌঘাঁটি থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে যাত্রা করল সাবমেরিনটি। এই ঘাঁটিতেই রয়েছে চীনের কৌশলগত সাবমেরিন বহরের বড় অংশ। আর সাম্প্রতিক বছরগুলোতে এখানে মোতায়েন হয়েছে নতুন প্রজন্মের J-20 স্টেলথ ফাইটার ও J-16 হেভিওয়েট ফাইটার স্কোয়াড্রন। চীন দ্রুততার সাথে আধুনিকায়ন করছে তাদের পুরো সেনাবাহিনী। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের সংখ্যা এখনও কম, টাইপ 094 ক্লাস চীনের প্রযুক্তিগত ব্যবধান দ্রুত কমিয়ে আনছে। এই নতুন সংস্করণ ঘন্টায় প্রায় 56 কিলোমিটার ডুবন্ত অবস্থায় চলতে পারে এবং 400 মিটার গভীরতায় অভিযান চালাতে সক্ষম, যা আগের মডেলের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অস্ত্রে। এবার এতে রয়েছে JL-3 ব্যালিস্টিক মিসাইল, যা 10,000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষমতা এখন বাস্তব হয়ে উঠেছে। প্রতিটি সাবমেরিনে রাখা যাবে 12টি JL-3 মিসাইল। যদিও ঠিক কতটি সাবমেরিনে এই অস্ত্র মোতায়েন রয়েছে তা স্পষ্ট নয়। আগামী 1 দশকে চীন তাদের বহরকে 8টি টাইপ 094 পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। পাশাপাশি আসছে উত্তরসূরি টাইপের 096। টাইপ 096 সাবমেরিন বহন করতে পারবে 24টি পর্যন্ত JL-3 মিসাইল, যা একে বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রবাহী সাবমেরিনের কাতারে নিয়ে যাবে। এই সামরিক শক্তি বৃদ্ধির পেছনে রয়েছে চীনের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, জাপান, ফিলিপাইন ও তাইওয়ানের সঙ্গে বিতর্কিত এলাকায় প্রভাব বিস্তার। তাইওয়ানের কর্মকর্তারা আশঙ্কা করছেন পূর্ণমাত্রার চীনা আক্রমণ হয়তো খুব শিগগিরই ঘটতে পারে। বিশেষ করে সম্প্রতি চীনা সামরিক অস্ত্রের মজুদ 30% অনুপস্থিত থাকার বিষয়টি প্রকাশের পর এই শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। একদিকে আধুনিক সাবমেরিনের নীরব পদচারণা, অন্যদিকে পারমাণবিক মিসাইলের হুমকি। চীনের এই শক্তি প্রদর্শন এখন গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টান টান উত্তেজনা তৈরি করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।